প্রতীক্ষার অবসান। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আর তার সঙ্গে সঙ্গে 1.5 বছরের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটল। নিশ্চিত হয়ে গেল মৌলবাদী শক্তিগুলির হাতের পুতুল মোহাম্মদ ইউনূসের বিদায় ভাষণেও বিষ ঢালার চেষ্টা করে গেলেন ইউনূস। চলে যাবার আগে ফের একবার ভারত বিরোধিতায় মাতলেন অশান্তির রূপকার নোবেল প্রাপক। ইউনূস জামাত এবং স্বঘোষিত বিপ্লবী ছাত্রদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে বাংলাদেশের আমজনতা। বাংলাদেশের নতুন সরকার কি আদৌ সংবিধানের সংস্কার মানতে বাধ্য? কালো অধ্যায় পেরিয়ে এসে বাংলাদেশ ফের একবার ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে। আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা? সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বদলে যাওয়া বাংলাদেশ কি ফের আগের অবস্থানে আসতে শুরু করেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 1.5 বছরও বেশি সময় ধরে প্রতিবেশী দেশ বাংলাদেশে যে অরাজকতা, অসহিষ্ণুতা, অত্যাচার, অনিয়মের বাতাবরণ তৈরি হয়েছিল, বাংলাদেশের মানুষের রায়ে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার তার পুরোপুরি অবসান ঘটল। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন খালেদা পুত্র তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর গত বছর 25শে ডিসেম্বর যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছিল তারেক, সেদিনই তার প্রধানমন্ত্রী হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। 17 ফেব্রুয়ারি তার অভিষেক হলো। তারেকের সঙ্গে এদিন শপথ গ্রহণ করেছেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। মন্ত্রিসভার শপথের আগে শপথ নিয়েছেন জয়ী সমস্ত সাংসদরা। আর এই শপথ অনুষ্ঠানেই পরিষ্কার হয়ে যায় আগামীতে বিএনপি কোন পথে হাঁটতে চলেছে। কারণ এদিন নবনির্বাচিত বিএনপি সাংসদ সদস্যরা সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। মঙ্গলবার সকালেই জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তাদের কেউই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং এটি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। গণভোট অনুসারে যদি সংবিধান সংস্কার কমিশন গঠিত হয় তাহলে প্রথমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এর সদস্যদের শপথ কে পাঠ করাবেন তা নির্ধারণও করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, একেবারে লেগে গেছে। একদিকে যখন বাংলাদেশের মানুষের রায়ে নতুন সূর্য উদিত হলো, তখন অন্যদিকে গায়ের জোরে চক্রান্ত করে মসনদ দখলকারী জামানার অবসান ঘটল। প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিলেন মোহাম্মদ ইউনূস। 2024-এর 8ই আগস্ট থেকে 2026-এর 16 ফেব্রুয়ারি। ইউনূসের এই সময়কাল বাংলাদেশের এক অন্ধকার সময়কাল হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। কথায় বলে, একটি খারাপ আত্মা কখনোই কারো ভালো করতে পারে না, কখনোই কারো ভালো চাইতেও পারে না। মৌলবাদীদের হাতের পুতুল হয়ে থাকা এই মোহাম্মদ ইউনূস কি ঠিক তাই? না হলে বিদায় ভাষণেও কেউ ধর্মীয় মৌলবাদের বিষ ঢালতে পারে? মানুষের রায়ে যখন জামাতরা আপাতত চুপ করে গেছে, তখন বিদায় ভাষণে ভারত বিরোধিতা করতে শোনা গেল ইউনূসকে। ভাবতে পারছেন একটা মানুষ কতটা খারাপ আর কুচক্রী হলে এমনটা করতে পারে? বিদায় ভাষণে ইউনূস বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছেন ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার প্রসঙ্গ। ইউনূস বলেছেন, তাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই প্রথম নয়, এর আগেও চীন সফরে গিয়ে নিজের দেশে চীনা বিনিয়োগ টানতে উত্তর পূর্ব ভারত প্রসঙ্গ টেনেছিলেন ইউনূস। আবার ইউনূসের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ওই জামাত এবং এনসিপির ছাত্র নেতারাও একাধিকবার ভারতের 7 সিস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। মনে রাখবেন, আজ থেকে একজন সাধারণ নাগরিক হয়ে গেলেন কিন্তু এই মোহাম্মদ ইউনূস। এতদিনের ऐश আরামে থাকা অভ্যাসটা হঠাৎ করেই চলে গেলে কষ্ট তো হবেই। তার কোনো স্বপ্নই যে পূরণ হলো না। ভারতের 7 সিস্টার ছেড়েই দিন, জামাতের জোট হেরে গেছে, রাষ্ট্রপতি পদ অধরা থেকে গেছে, সব গেছে ইউনূসের। উল্টে এতদিন ইউনূস যা করেছেন তাতে তার গলায় এবার ফাঁসটা আরও টাইট হবার সম্ভাবনা উকি দেওয়া শুরু করেছে।
এই অবস্থায় কারো মাথা ঠিক থাকে বলুন? সত্যি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই মোহাম্মদ ইউনূস। না হলে বিদায় বেলায় এমন মন্তব্য কেউ করেন? আসলে কূটনীতির চালে ইউনূসের সব গেছে। তাই মনে হয় ভারত নিয়ে নাইট মেয়ারে ভুগছেন এখন ইউনূস। হেলে ধরার ক্ষমতা নেই, কেউটে ধরার চেষ্টা করছেন। ইউনূসের সহযোগীরা বলছেন তার কোনো রাজনৈতিক পদ গ্রহণের কোনো ইচ্ছে নেই। তিনি সামাজিক ব্যবসা এবং দারিদ্র দূরীকরণের কাজে ফিরে যাবার পরিকল্পনা করছেন। কিন্তু আশঙ্কা যে একেবারে নেই তা কিন্তু নয়, কারণ নিজের অন্তর্বর্তীকালীন আমলে পূর্ববর্তী প্রশাসন কর্তৃক তার বিরুদ্ধে দায়ের করা অনেক আইনি মামলা বাতিল বা নিষ্পত্তি করেছেন ইউনূস। তবে তীব্র বিতর্কের বিষয় হিসেবে রয়ে গেছে ইউনূসের প্রশাসনের বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিচালনার বিষয়টিও, যা কিন্তু ইউনূসের ভবিষ্যৎ জীবনকে বিপাকে ফেলতে পারে। কারণ আগেই বলেছি, বিএনপি কিন্তু গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের বিষয়টি মানতে নারাজ। অর্থাৎ হ্যাঁ ভোটে ইউনূসের মস্তিষ্ক প্রসূত জুলাই সনদের ওপর গণভোট জয়ী হয়েছিল, তা কিন্তু অনেকটাই অর্থহীন হয়ে পড়েছে। সেটাও ইউনূসের কাছে একটা বড় ধাক্কা। কারণ অনেক সময় নিয়ে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই জুলাই সনদ তৈরি করেছিলেন ইউনূস। কিন্তু আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম, বাংলাদেশের মানুষ এই গণভোটের বিষয়টিতে যে ভোট প্রদান করেছে তার বেশিরভাগটাই না বুঝে। সময়ের বাধ্যবাধকতায় এই জুলাই সনদের প্রতি জামাতদের পাশাপাশি বিএনপিও সমর্থন জানিয়েছিল। কিন্তু বিপুল ভোটে জয়ী হবার পর এই সংস্কার পুরোপুরি মানা হবে কি হবে না তা কিন্তু অনেকটাই নির্ভর করছে ওই বিএনপির ওপরেই। কারণ এই সংস্কারে এমন অনেক কিছু রয়েছে যা মূলত বিএনপির এই 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে দুর্বল করে দিতে পারে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকেও কম করে দিতে পারে। খুব স্বাভাবিকভাবেই তা যে বিএনপি মানবে না তা বোঝাই যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে একটা নতুন আশঙ্কাও আবার উঁকি দেওয়া শুরু করেছে। কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিএনপি সংবিধান সংস্কার কমিশন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার পর বেঁকে বসে জামাত এবং এনসিপি। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের হুঁশিয়ারি দেন তারা। রীতিমতো সমাজ মাধ্যমে পোস্ট করে শপথে অংশগ্রহণ না করার কথা জানায় এনসিপি। তাহলে কি ফের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এই বিরোধ? আগামীতে বাংলাদেশের রাজনীতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবার সুদৃঢ় হওয়া শুরু করেছে। কোন কোন দিকে লক্ষ্য দিচ্ছে তারেক রহমান? বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? দেখুন, একটা কথা আছে না, কার দৌড় যেন কত পর্যন্ত। জামাত এবং এনসিপির অবস্থাও এখন অনেকটা তাই হয়েছে। যারা এতদিন বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেরিয়েছে, যাদের কথা না শুনলে নেমে এসেছে গণপিটুনি, একাধিক সংবাদ মাধ্যমের অফিস থেকে ধানমান্ডি ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই জামাত আর এনসিপির স্বঘোষিত বিপ্লবী ছাত্র নেতারা ভোটে হেরে যেন একেবারেই চুপসে গেছে। যারা শপথ গ্রহণের আগে হুঁশিয়ারি দিয়েছিল বয়কটের, তারাই আবার প্রত্যেকে সুরসুর করে গিয়ে শপথ নিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, গণভোটের ফলাফল উপেক্ষা করা হলে তারা রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ করবে বলে ইঙ্গিত দিয়েছিল এই জামাত এবং এনসিপি। কিন্তু হাসনাত, নাহিদ প্রত্যেকেই আবার শপথ গ্রহণ করেছে। আসলে তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে হাওয়া বদলে গেছে, তাই তাদের আস্ফালনই এখন সার। আসলে তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছে বাংলাদেশের আমজনতা। আর যে বিপুল ভোটে জিতে বিএনপি ক্ষমতায় এসেছে, তাতে বেশি বেগরবাই করলে যে তাদের কপালে দুঃখ আছে তা জামাত আর ওই ছাত্র নেতারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। কিন্তু প্রশ্ন হলো, গণভোটের কি হবে? সংবিধান সংস্কার কমিশন কি আদৌ গুরুত্ব পাবে? দেখুন, ইতিমধ্যেই বাংলাদেশে গণভোটের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। গণভোটের ফলাফলের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সংবাদ মাধ্যমে আবেদনকারী আইনজীবী আতাউল মজিদ তৌহিদ জানিয়েছেন, গত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে 13 ফেব্রুয়ারি যে গেজেট প্রকাশিত হয়েছিল তার ওপর স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশনটি দাখিল করা হয়েছে। পাশাপাশি পুরো গণভোটটিও বাতিলের আবেদন জানানো হয়েছে।
আগামী সপ্তাহে আবেদনটির উপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন আবেদনকারী ওই আইনজীবী। অর্থাৎ বুঝতেই পারছেন যে পুরো গণভোটটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। এখন যদি আদালত পুরো গণভোটটাকেই বাতিল করে দেয়, তবে জামাত আর এনসিপির নেতারা কি করবেন বলুন তো? ইউনূসেরই বা কি হবে? এই প্রশ্নের উত্তর অবশ্য সময়ের ওপরই তোলা থাক। কারণ ওই যে বললাম, বাংলাদেশের হাওয়া বদলাতে শুরু করেছে। সেখানে যেমন ভারতের সঙ্গে ফের একবার বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমন আবার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর এমনটা হলে তবে কি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? এই প্রশ্নটাও এখন বাংলাদেশের অভ্যন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে। এক্ষেত্রে প্রথমে আসি ভারতের সঙ্গে সম্পর্কের কথায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা যিনি তারেক রহমানকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তারেক রহমান। কিন্তু পূর্ব নির্ধারিত বিশেষ কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে না পারায় তার প্রতিনিধি হিসেবেই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওম বিড়লা। বাংলাদেশ জুড়ে যখন জামাত এবং এনসিপির নেতারা ভারত বিরোধী সুর চড়িয়েছিল, তখন তারেক এবং তার দল কিন্তু ভারত বিরোধী বক্তব্য এড়িয়ে গেছেন। পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌম সমতার ওপর জোর দিয়েছেন তারা। কৌশলগত দিক থেকে বিশেষজ্ঞরা মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের তুলনায় ভারতের জন্য আরও স্থিতিশীল অংশীদার হতে পারে। কারণ ভারত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়ে গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশি বন্দরের সঙ্গে সংযুক্ত করে এমন সংযোগ প্রকল্পগুলো বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। বিএনপি অবশ্যই তাদের ইস্তাহারে বাংলাদেশ প্রথম নীতির ওপর গুরুত্ব আরোপ করেছে। সেক্ষেত্রে বন্ধুত্বে হ্যাঁ আর মাস্টারে না, এই নীতির ওপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভারত বিরোধিতা নয়, বরং ভারসাম্যের কৌশল নিয়েই এগোতে চাইছে বিএনপি। আর তাতে ভারতের খুব একটা অসুবিধাও নেই। শুধু বাংলাদেশ ভূখণ্ড যাতে ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে বাংলাদেশের নতুন সরকারকে। এক্ষেত্রে বিএনপি মোহাম্মদ ইউনূস যুগের অচলাবস্থা অতিক্রম করবে বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে রয়েছে শেখ হাসিনা প্রসঙ্গ। দেখুন, সময়ের তাগিদে বিএনপি অবশ্যই আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তবে এই বিষয়টির ওপরেও যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে এমনটা কিন্তু নয়, বরং হাসিনার ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার বিষয়টি বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে উঠবে না বলেই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন বলেই জানিয়েছেন বিএনপির মহাসচিব। ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে চাইবে বাংলাদেশের নতুন সরকার, যার মধ্যে রয়েছে গঙ্গা জলবন্টন চুক্তি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সমস্যা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে চায় সেদেশের নতুন সরকার। শেখ হাসিনা প্রসঙ্গে ফখরুল পরিষ্কার জানিয়েছেন, হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা, তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতের। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার পথে কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। অর্থাৎ হাসিনার বিষয়টিকে বিএনপি প্রথম বা একমাত্র প্রায়োরিটি হিসেবে দেখছে না, তা পরিষ্কার। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এখনও বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিরাট সমর্থন রয়েছে, যার একটা বড় অংশ এবার বিএনপির দিকে গেছে। আবার প্রায় বহু আওয়ামী লীগের সমর্থকরা এবার ভোটাধিকার থেকে বঞ্চিতও থেকেছেন। এই আবহে তাই একদিনে গোটা বিষয়টির সমাধান খোঁজা সম্ভব নয়। দেখুন, ইতিহাস বলছে দক্ষিণ এশীয় রাজবংশীয় দলগুলো খুব কম সময় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়। ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও আবার ফিরে আসে।
তাই বর্তমান রাজনৈতিক অস্থিরতা কমে না যাওয়া পর্যন্ত অথবা নতুন বিএনপি সরকার নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে অপেক্ষার কৌশল গ্রহণ করতে হবে। সময়ের হাত ধরে আওয়ামী লীগ ফের একবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনাকে তাই কিন্তু উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বাংলাদেশে নতুন হাওয়া বইতে শুরু করেছে। সে হাওয়া বলছে বাংলাদেশের সাধারণ মানুষ বোকা নয়, তাদেরকে বোকা বানানো যায়নি। বাংলাদেশকে পুনরায় পরাধীন করে তোলার চক্রান্তকে ভেস্তে দিয়েছে বাংলাদেশের মানুষই। ভারতের সাথে তাদের সুসম্পর্ক তাই আবার পুরনো খাতেই বইবে। আজ এ পর্যন্তই, নমস্কার।